আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। এখন প্রশ্ন হচ্ছে, আমার চ্যানেলে যেহেতু কমেন্টস অফ আছে সব সময়, সো কিভাবে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন কালেক্ট করব। তো দের ইজ নো ওয়ে যে আপনাদের কাছ থেকে আমার প্রশ্ন কালেক্ট করার সম্ভব। সো যেটা করলাম আমি, সেটা হচ্ছে আমি এআই এর হেল্প নিলাম। আমি একটু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে আমার চ্যানেলের পুরো ডিসক্রিপশন দিয়ে জিজ্ঞেস করলাম যে আমার অডিয়েন্সের কী ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। তো সেখান থেকে আমি বেশ কিছু প্রশ্ন কালেক্ট করেছি এবং সেগুলিরই উত্তর দেবো আমি আমার আজকের ভিডিওর ভয়েস ওভারের মধ্যে। আর আজকের ভিডিওটা হলো ইস্তানবুল, টার্কিতে একটা ট্রাভেল ব্লগ। সো টার্কিতে আমরা 3টা সিটিতে ঘুরেছি, আর এটা হচ্ছে প্রথম সিটি ইস্তানবুল। সো এখানে বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন মস্ক, মিউজিয়াম, তারপর বসফরাস ক্রুজ, বিভিন্ন জায়গায় যাব। তো সেগুলোই দেখাবো ভিডিওতে, আর আমি এইভাবে ভয়েস ওভারে শুধু আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে খুবই সিম্পল কিছু প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে পার্সোনাল কোশ্চেনের দিকে যাব। প্রথম প্রশ্ন, যেহেতু ট্রাভেল ব্লগ, সো কেন আমি এত ট্রাভেল করি? তো এর সোজা সাপটা উত্তর দিতে গেলে বলতে হবে যে ভালো লাগে তাই। আর যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আসলে কিন্তু আমি যে সারা জীবন শুধু খুব ট্রাভেল করতাম সেটা না। লাস্ট 6-7 বছর ধরে হবে আমি খুব ট্রাভেল করছি। দেখা গেছে বছরে 2-3টা কান্ট্রিতে যাওয়া হয়, আর এমনি ইউএসের বিভিন্ন স্টেটে ঘুরছি। বেসিক্যালি ভালো লাগে তাই, একটুখানি ব্রেক নেওয়া হয় ডেইলি লাইফের যে সমস্ত ঝামেলা, কাজকর্ম এসব থেকে। তো ভালো লাগে তাই বেসিক্যালি ট্রাভেল করি আমি। আর আসলে হাতে যদি গুনতে চাই যে কতগুলো কান্ট্রি ঘুরেছি, আমার কিন্তু আসলে খুব বেশি কান্ট্রিতে ঘোরাও হয়নি। এবছরের শেষের দিকে আমার একটু ইউরোপের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তো সেখানে বেশ কিছু কান্ট্রিতে একবারে একটা ট্যুর দিয়ে আসবো, সেটা হচ্ছে নেক্সট প্ল্যান। আর যাই হোক, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ইউটিউবে ভিডিও দেওয়া কেন শুরু করলাম, আর কি ধরনের ইকুইপমেন্ট ইউজ করি আমি ভিডিও করতে, আর কিভাবে এডিট করি। ইউটিউবে ভিডিও আসলে শুরু হয়েছে আমার অনেক আগে, অন্য একটা চ্যানেল ছিল। তখন আমি মেকআপ, বিউটি প্রোডাক্টস এগুলো নিয়ে খুবই অবসেস ছিলাম। তো ওই সমস্ত ভিডিও দেওয়া হতো প্রচুর। পরে যখন ইউএসএতে মুভ করার পরও আরও প্রায় 4-5 বছর পরে একদিন আম্মুর কাছে শুনলাম যে সারা দিন রাত শুধু ব্লগ দেখে, বিভিন্ন কান্ট্রিতে ডেলি ব্লগ দেখে আম্মু। তো তখন আম্মু একদিন হুট করে বললো আর কি যে তুমি তো চাইলে করতে পারো, করো না কেন। তো তখন আসলে ওই জাস্ট একটুখানি এমনি শুরু করা হয়েছিল, কয়েকটা ভিডিও করলাম, এখানে আপলোড দিলাম। তারপর দেখলাম যে আমার আই থিঙ্ক এই চ্যানেলটা মেইনলি খুব ভিউজ পাওয়া শুরু করে হচ্ছে যখন আমি একটা হোম ট্যুর ভিডিও করলাম। আসলে তখন বাসার মধ্যে কিছুই ছিল না, নতুন মাত্র বাসাটা কেনার পরেই হোম ট্যুর ভিডিওটা করা হয়েছে। এখন তো অনেক নতুন আপডেট করা হয়েছে, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, কিন্তু এটা একটা পুরান ভিডিও, মাত্র মুভ করার পরেই ভিডিওটা দিয়েছিলাম। আর ওই ভিডিওটাতে মোটামুটি ভালোই ভিউজ আসে। আর তারপর একটু ডেলি ভিডিওটা চালিয়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগতেছিল যে ভিডিও করছি আর ভিউজও আসছে ভালো একটু। বিকজ আমার আগের চ্যানেলটাতে তেমন কিন্তু খুব ভালো টিউজ আসতো না, মানে এটার তুলনায়। অনেকের কাছে আসলে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ এরকম ভিউজ আসে অনেকের চ্যানেলে, কিন্তু আমার আসলে এই যে ছোটো চ্যানেলে এই যে কয়েক হাজার ভিউজ আসতো, তো আমার কাছে এটাই খুব ভালো লাগতো। তো তখন আমি ডেইলি ব্লগ করতাম, কিন্তু আসলে একটা সময় দেখা গেছে এটা আসলে খুব কঠিন। ডেইলি ব্লগস যারা করে তাদের প্রতি আমার হিউজ রেসপেক্ট। আমি জানি না তারা কিভাবে কন্টিনিউ করে ডেইলি। আই থিঙ্ক আমি 1 বছর মতো চালিয়ে গিয়েছিলাম ডেইলি ব্লগ, বাট এটা খুবই খুবই কঠিন। আমি মোটিভেশন হারিয়ে ফেলি, তারপর লম্বা গ্যাপ পড়ে যায় আমার ভিডিওর মধ্যে, তারপর দেখা গেছে যে আপনারাও আমার কথা ভুলে যান। তো ওইভাবে আর পরে আর বেশি একটা ভিউজ আসে না। আর আসলে সব কিছু সামলে আবার ডেইলি ব্লগ করাটা, আসলে আবার ভিডিও এডিট করা খুবই কঠিন একটা প্রবলেম। আসলে এভাবে সময় করে নিতে পারি না। ডেইলি ব্লগগুলো যেগুলো ফিল্ম করতাম হচ্ছে আমার ফোনেই, iPhone 14 Pro। ভিডিও এডিটিংয়ের জন্য iMovie-তে আমি ভিডিও এডিট করেছি প্রচুর। আর রিসেন্টলি লাস্ট কয়েক বছর ধরে একটা অ্যাপ আছে ভলো, VLLO। তো ওই অ্যাপটাতে আমি প্রচুর ভিডিও এডিট করছি রিসেন্ট ভিডিওগুলো। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমার চ্যানেলের কমেন্টস কেন অফ? এই প্রশ্নটার উত্তর আসলে খুবই সিম্পল। কমেন্টস আমার কাছে মনে হয় খুবই একটা আননেসেসারি বিষয়। একটা লাইক অথবা ডিসলাইক একদমই কিন্তু যথেষ্ট। কমেন্টস জাস্ট যার চ্যানেল তাকে খুব হেল্প করে, বিকজ তাহলে আসলে দেখা গেছে যে খুব ভালো এঙ্গেজমেন্ট আসতেছে, আরও মানুষের কাছে আমার চ্যানেলটা পৌঁছাবে। তো সেই হিসেবে কমেন্টস আসলে কিন্তু ক্রিয়েটরদের জন্য, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে খুবই আননেসেসারি মনে হয়। মানে একটা থার্ড পার্সনের কি মতামত, সেটা আসলে শুধু শুধু আননেসেসারিলি আমার মাথায় নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, তাই না? আমি ফর এক্সাম্পল ধরেন রাস্তায় হেঁটে যাচ্ছি,
আপনার মনের মধ্যে কি চলতেছে সেটা আমার জানার তো কোনো প্রয়োজন নেই, সেটা আপনার মনের মধ্যেই থাকুক, আমার কান পর্যন্ত আসার তো কোনো প্রয়োজন নেই, তাই না? লাইক আর ডিসলাইক যে দুটো অপশন আছে, পছন্দ হলে একটা লাইক দেবেন আর অপছন্দ হলে ডিসলাইক দেবেন, এতটুকুই আসলে ইম্পর্টেন্ট। কারণ লাইক দিলে সেটা ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে যে আপনার এই ধরনের ভিডিও পছন্দ, তাহলে এই ধরনের আরও ভিডিও আপনাকে তারা সাজেস্ট করবে। আর আপনার অপছন্দ হলে একটা ডিসলাইক দেবেন, থামস ডাউন দেবেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে যে এই ধরনের ভিডিও আপনার পছন্দ না, আপনাকে এই ধরনের ভিডিও আর সাজেস্ট করবে না। আর শুধু শুধু আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে, শুধু শুধু আমার ভিডিও আপনার পেজের মধ্যে যেয়ে তো কোনো লাভ নেই, তাই না? যাদের পছন্দ তাদের তাদের হোম পেজে আমার ভিডিও যাবে, সেটাই তো এনি ক্রিয়েটর চাইবে। তো আসলে আমার মতে জাস্ট একটা লাইক আর ডিসলাইকই হচ্ছে জাস্ট এনাফ, যে আপনার কি পছন্দ হচ্ছে ভিডিওটা নাকি অপছন্দ হচ্ছে, এতটুকু ইনফরমেশনই প্রয়োজন। এছাড়া বাহিরের যত মতামত আছে সব কিছুই কিন্তু আসলে অপ্রয়োজনীয়। আচ্ছা, তো পরের প্রশ্নে চলে যাচ্ছে। পরের প্রশ্নটা ছিল যে আমার ভ্রমণের সবচাইতে প্রিয় স্মৃতি। সো আমার ট্রাভেলের সবচাইতে ফেভারিট মেমোরি হচ্ছে, আমি বলবো আমার প্রথম আমার আসলে দেশের বাইরে যাওয়া, সেটা ফার্স্ট যেই কান্ট্রিতে ট্রাভেল করেছিলাম সেটা ছিল সৌদি আরেবিয়া। তো প্রথম যখন আসলে কাবা দেখেছি নিজের চোখে, সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট, লাইক ওই মোমেন্টটা, ওই মুহূর্তটাই ছিল আমার মানে এখন পর্যন্ত যত ট্রাভেল করেছি তার মধ্যে সবচাইতে প্রিয় স্মৃতি, আমার ফেভারিট মেমোরি। পরের প্রশ্নটা হচ্ছে একটু সিমিলার, যে কোন কান্ট্রিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আরেকটা প্রশ্নের উত্তরে যেটা বললাম, আমি আসলে তেমন খুব বেশি যে কান্ট্রি ঘুরেছি সেটা কিন্তু না, তো সেই জন্য আসলে এই প্রশ্নের উত্তরটা এখন না, আরও 3-4 বছর পরে দিলে হয়তো আরও কিছু কান্ট্রিতে যাওয়া হবে, তখন একটু ভালো করে প্রশ্নটার উত্তর দিতে পারবো। এখন যে কয়েকটা কান্ট্রিতে ঘুরেছি তার মধ্যে আমার সাউথ কোরিয়া সবচাইতে বেশি ভালো লেগেছে, আর এর জন্য আমি হয়তো একটু বায়াস, বিকজ আমি একটু সাউথ কোরিয়া, কে ড্রামা, এগুলো নিয়ে আমি একটু অবসেসড। সো এখন পর্যন্ত আমার ফেভারিট কান্ট্রি হচ্ছে সাউথ কোরিয়া, বাট এই বছর আমার আরও কিছু কান্ট্রিতে যাওয়া হবে, তারপর সো এটা আসলে পরবর্তীতে হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে কোন কান্ট্রিটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আচ্ছা, আর ভিডিওর এই পর্যায়ে এখন যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা আমার ইস্তানবুলে যতগুলো জায়গাতে ঘুরেছি তার মধ্যে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এটা। এই জায়গাটার নাম হচ্ছে বাসিলিকা সিস্টার। এটা হচ্ছে আগের যুগে, মানে অনেক 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 আগে, 6th সেঞ্চুরির কথা এটা। তখন এই জায়গাটা, এটা কিন্তু মাটির নিচে, এটা একটা ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক হিসেবে ইউজ করা হতো। এখন তো দেখা যাচ্ছে মাত্র জাস্ট কয়েক ইঞ্চ পরিমাণ পানি নিচে একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা ফিল্ড উইথ ওয়াটার ছিল। আর এখান থেকেই পানি সরবরাহ করা হতো প্যালেসে, ওই যে রাজপ্রাসাদটাতে, যেটা ভিডিওর একদম শুরুর দিকে যে রাজপ্রাসাদটা ঘুরে দেখালাম, টপকাপি প্যালেস। তো মানে খুবই ইন্টারেস্টিং একটা প্লেস এটা। এখানে হলিউডের বিভিন্ন ছবির শুটিং হয়েছে এখানে, আর মানে খুবই 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 ভালো লেগেছে। এটা আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। আর এখানে যে পিলারগুলোর মতো দেখতে পাচ্ছেন, এরকম 336টা পিলার আছে টোটাল এখানে, মানে আনবিলিভেবল যে এরা মানে জাস্ট পানির ট্যাঙ্ক এর জন্য মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে এরকম একটা জিনিস তৈরি করেছে, এত গ্র্যান্ড একটা বিশাল একটা জিনিস তৈরি করেছে। আর উপরে টোটাল সিটিটা, আমি উপরের অংশটা দেখাবো কিছুক্ষণ পরে। সো মানে আনবিলিভেবল, খুবই ভালো লেগেছে এটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এর একটা সাইড দিয়েই নিচে যাওয়ার সিঁড়ি। সো মানে উপরের দিকে একদম টোটাল রেগুলার, মানে বোঝাই যাবে না যে মাটির নিচে এরকম সুন্দর একটা কিছু আছে এত প্রাচীন যুগের। তো এরকম আর কি, ইস্তানবুল সিটিটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এর মানে প্রতিটা রাস্তায় রাস্তায়, দেয়ালে দেয়ালে, প্রতিটা অংশে জাস্ট হিস্ট্রি, লাইক হাজার হাজার বছরের হিস্ট্রি। আর আপনারা তো হয়তো নাম শুনেছেন, গ্র্যান্ড বাজার, তারপর হচ্ছে ইজিপশিয়ান বাজার, এগুলো সব কিছুই কিন্তু আসলে খুবই ফেমাস, কত বছর আগের ইতিহাস। আরও কিছু খুব ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে কি, ইস্তানবুল কিন্তু হচ্ছে টার্কির সবচেয়ে বড় সিটি। আর ইস্তানবুল সিটিটা দুটো মহাদেশের মধ্যেই পড়েছে, এশিয়ার মধ্যে প্লাস ইউরোপের মধ্যেও পড়েছে। তো এশিয়ান সাইড আছে একটা, ইউরোপিয়ান সাইড আছে একটা। আমরা ইউরোপিয়ান সাইডে ফাতিহ নামের একটা সিটি আছে, একটা এরিয়া আছে, ওখানটায় আমাদের হোটেলটা ছিল। ভিডিওতে এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা 1500 বছরের পুরানো, ভাবা যায়। আর এটা প্রথমেই কিন্তু মসজিদ ছিল না, এটা প্রথমে ছিল একটা গির্জা, তারপর হয়েছে একটা মস্ক, তারপর হলো মিউজিয়াম, আর এখন কিন্তু আবার মস্ক। সেজন্যই এখানে কিন্তু দেয়ালে দেয়ালে ইসলামিক এবং খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধরনের শিল্পকর্ম এখানে দেখা যাবে এই মসজিদটাতে। তো ভিডিওর মাঝামাঝি পর্যায়ে এখন একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে লাইক দিতেও কিন্তু ভুলবেন না যদি ভিডিও ভালো লাগে।
আর এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লু মস্ক। এটা আমার বেশি একটা ভিডিও নেই, কিন্তু ব্লু মস্ক মানে আমার দেখা সবচেয়ে সুন্দর মস্ক আমি দেখেছি এখন পর্যন্ত ইস্তানবুলে। খুবই খুবই ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এই সবগুলো এরিয়াতে যাওয়ার জন্য কিন্তু আপনাকে আগে টিকিট কাটতে হবে। এখানে এই ব্লু মস্কের টিকিট লাগবে না, কিন্তু হাইগিয়া সোফিয়াতে, তারপর প্রথমে যে প্যালেসটাতে গেলাম, টোপাকাপি প্যালেস, বাসিলিকা সিস্টার্ন, এগুলো সবগুলোতেই টিকিট লাগবে। তো ইন পার্সন যেও টিকিট কাটা যায় সেখানে বিশাল লম্বা লাইন থাকে, বাট আমি সবগুলো টিকিটই অনলাইনে কেটেছি। এই বসফরাস ক্রুজের জন্য টিকিট কেটেছি অনলাইনে। একটা ট্যুর, এখানে অনেকগুলো মানুষ নিয়ে একসাথে একটা ক্রুজে বসফরাসে ঘুরে বেড়ানোর জন্য খুবই খুবই ভালো লেগেছে। মানে এত সুন্দর, বিকেলবেলার দিকে গিয়েছিলাম তো তেমন একটা রোদ ছিল না, খুবই সুন্দর বাতাস বইছিল। আমাদের সাথে আরও যে অনেক মানুষ ছিল, বাট আমরা খুবই মজা করেছি। অনেক মিউজিক ছিল, সবাই ডান্স করতেছিল, কিছু খাবার দাবারের ব্যবস্থা ছিল, খুবই ভালো লেগেছে। এখন যাচ্ছি গ্র্যান্ড বাজারে। গ্র্যান্ড বাজার কিন্তু অনেক পুরনো ঐতিহাসিক একটা বাজার, এখনো পর্যন্ত আছে। তারপর ইজিপশিয়ান বাজারে যাব, স্পাইস বাজার যেটা। তো এগুলো সব কিছুই দেখাবো এখন এই ভিডিওতে একটু পরপর। আর নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে বলে নিই, এই ধরনের ভিডিও কি আপনাদের ভালো লাগছে? যে আমি যে প্রশ্ন উত্তরগুলো করছি এরকম কি আরও একটা ভিডিও করব নাকি সেটা ভাবছি। যে যেহেতু নেক্সট ভিডিওটা হবে হচ্ছে অ্যান্টালিয়া আর কাপাডোকিয়া, তো সেটার যে ব্লগটা আসতেছে সেটাতেও কি এরকম প্রশ্ন উত্তর দিয়ে করব কিনা সেটা ভাবছি। তো এই ভিডিওটাতে দেখি কীরকম রিয়াকশন আসে। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিও, যদি পরের ভিডিওটাও যদি এরকম প্রশ্ন উত্তর দিয়ে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে প্রচুর লাইক দেবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। তাহলে খুব প্রশ্ন উত্তর দিয়েই পরের ভিডিওগুলো করব। আচ্ছা, তো পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই চ্যাট জিপিটি থেকে যখন আমি প্রশ্ন কালেক্ট করতেছিলাম, এখানে খুবই ভালো ভালো কিছু কোশ্চেন ছিল, আবার খুবই ফানি কিছু প্রশ্ন আছে, যেমন আপনি দিনে কয় বেলা চা খান। লাইক কে জানতে চাইবে যে আমি দিনে কয় বেলা চা খাই? যাই হোক, আমি দিনে এক বেলাও চা খাই না। লাস্ট কবে চা খেয়েছি, যখন আম্মু, লোপা লোপা আমার বোন, আম্মু, লোপা ওরা যখন এখানে আসছিল, তখন দেখা গেছে দিনে 2-3 বেলা চা খাওয়া হতো। বাট এছাড়া এখন নিজে নিজে এই চাটা বানিয়ে খাওয়াটা হয় না। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, কোথায় আছি আমি আর বাসায় কে কে আছে। তো আমি এখন আছি হচ্ছে আমেরিকার অ্যারিজোনাতে। এখানে আমি আছি লাস্ট 3 বছর ধরে। 3 বছর একটু বেশি হবে হয়তো। তারপর বাসায় কে কে আছে এখন, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন এখন, কারণ বাসা আমার একদম খালি এখন, শুধু আমি আর আমার হাজব্যান্ড ছাড়া বাসায় এখন আর কেউ নাই। এখন বলতে আমি বোঝাতে চাচ্ছি মানে জুন 15 আজকে, যখন আমি এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, আজকে আমার বাসায় এখন আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ নেই। এর আগে কয়েকটা মাস গিয়েছে, লাইক বাসায় প্রচুর মানুষজন ছিল, আমাদের বাসায় অনেকেই বেড়াতে আসছিল তখন। তো খুবই ভালো একটা সময় কেটেছে। বাংলাদেশ থেকে আমার আম্মু, আব্বু, আমার ভাই, বোন, বোনের বাচ্চা কাচ্চা সবাই বেড়াতে আসছিলো। সো এটা নিয়ে কয়েকটা মাস খুব ভালো সময় কেটেছে। তারপর মাঝখানে আমার শাশুড়ি আসছিল, আমার শাশুড়ি থেকে গেছে প্রায় 3 মাসের মতো, 4 মাসের মতো। উনি থাকে হচ্ছে মিনিসোটায়। তো ওনার বয়স হচ্ছে 85 বছর। একা একাই থাকে ওখানে, কিন্তু এবছর উইন্টারে জাস্ট আমার হাজব্যান্ড অফার করলো যে উইন্টারটা আমাদের সাথেই থেকে যাও। তো আসলো আমাদের এখানে। তো আসলে উইন্টার খুবই নাইস। সো এখানে এসে কয়েক মাস থেকে গেল। তো বেসিক্যালি যেটা বললাম আর কি, যে আমরা সবসময় খুবই একা থাকি, আমাদের বাসায় শুধু আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নাই। এর মধ্যে এখন মাঝখানে কয়েকটা মাস গেল কি মানে খুবই প্রচুর মানুষজন ছিল, একদম রমরমা, খুবই মজা গিয়েছে, খুবই ভালো লেগেছে কয়েকটা মাস। আর তারপর এখন এরা সবাই চলে যাওয়ার পর না, এখন আবার বাসাটা নীরব হয়ে গেছে। আর এখন মনে হচ্ছে যেন আগের চাইতে আরও বেশি নীরব হয়ে গেছে, কজ মাঝখান দিয়ে এত মজা করলাম, সবাই একসাথে ছিল। পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে যে কখনো কোনো বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কিনা ট্রাভেলে। তো আসলে আলহামদুলিল্লাহ তেমন কোনো খারাপ এক্সপিরিয়েন্স নাই কোনো জায়গায়, কিন্তু ফ্লাইট মিস করেছি। তারপর ফ্লাইট মিস হওয়ার কারণে দেখা গেছে যে মানে ফ্লাইট তো এমনিতেই লম্বা থাকে না, এখান থেকে যেখানেই যেতে যাই দেখা যায়, স্পেশালি এশিয়ার দিকে যখন যাই, মানে এমনিতেই তো ফ্লাইট অনেক লম্বা থাকে, দেখা যায় যে 24 ঘন্টা 30 ঘন্টা এরকম লম্বা থাকে, লেওভার টিওভার সব কিছু মিলিয়ে। তার উপর যখন আবার একটা ফ্লাইট মিস করিয়ে, তো আবার দেখা গেছে যে আরও লম্বা লেওভার, আরও অনেক সময় ওয়েট করে পরের ফ্লাইটে যাও, এই সমস্ত ঝামেলা হয়েছে।
কিন্তু এগুলো আসলে মেনে নিতে হয়, এগুলো আসলে ট্রাভেলেরই একটা অংশ হিসেবে ধরে নিতে হয়, এগুলো সহই হচ্ছে ট্রাভেলটা এনজয় করতে হয়। আদারওয়াইজ তো আর এটা একটা মানে ট্রাভেলটা তো তাহলে আর এনজয়েবল হবে না। তো এগুলো আসলে ছোটোখাটো অভিজ্ঞতা এগুলো আছে, কিন্তু এছাড়া আলহামদুলিল্লাহ তেমন খারাপ কোনো এক্সপিরিয়েন্স নাই। বাই দ্য ওয়ে, ভিডিওতে এখন যেই মার্কেটটা দেখাচ্ছি এটা হচ্ছে ইজিপশিয়ান বাজার, বা এটাকে আবার স্পাইস মার্কেটও বলে। এইটা খুবই ফেমাস একটা মার্কেট, এখান থেকেই আমি প্রচুর গিফট কিনেছি। আর এখানে টার্কিশ ডিলাইট, তারপর বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। টার্কিশ টি তো ভেরি ফেমাস, তো টার্কিশ টি কিনেছি প্রচুর গিফটের জন্য, নিজের জন্য। তারপর এই যে টার্কিশ ডিলাইট আর কি চেন কিনেছি বেশ কিছু। তো এই ধরনের ছোটোখাটো কিছু শপিং করেছি এখান থেকে। আর ভিডিওটা আজকের এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওতে দেখা হবে। কথা বলে খুব ভালো লাগলো আজকে। আল্লাহ হাফেজ।